আজকে প্রথমেই একটা গুড নিউজ দিয়ে দারুণ 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 সুসংবাদ দিয়ে আজকের প্রতিবেদন শুরু করব। যখন এসআইআর প্রসেস শুরু হয়েছিল দেশে, অর্থাৎ বিহারে ঘোষণা হয়েছিল, তখন দিদিমণি চিৎকার করে বলেছিলেন না যে বাংলায় এসআইআর করতে দেবো না। তারপর যখন বাংলায় ঘোষণা হয়েছিল বলেছিলেন না যে একটা নামও বাদ দিতে দেবো না। প্রত্যেক দিন আপডেট আসছে এবং সেই আপডেট গতকাল রাত্রে যেটা লেটেস্ট আপডেট, এখানে 55 লক্ষ বলছে, কিন্তু আমাদের কাছে যে ডেটাটা এসে পৌঁছেছে সেখানে দেখাচ্ছে প্রায় 56 লক্ষ, অলমোস্ট 56 লাখ ডেটা কিন্তু এখনই ডিলিট হয়ে গেছে। এবার এইটা নিয়ে আমি কদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা সেটা নিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন, কিন্তু এটার গুড নিউজটা আপনাদের ব্যাখ্যা করে দিই। এখনও অবধি 56 লক্ষ ডেটা বাদ যাওয়া মানে পশ্চিমবঙ্গে 294টা যে বিধানসভা রয়েছে সেখানে প্রতি বিধানসভা থেকে গড়ে 19,000 করে কিন্তু ভোটার বাদ চলে গেছে ইতিমধ্যেই। এখনও এসআইআরের মেন প্রসেস কিন্তু স্টার্ট হয়নি, যেটা এই ডিজিটাইজড হয়ে যাওয়ার পর যখন ড্রাফট রোল তৈরি হবে তখন আসল কাজটা শুরু হবে। সেখানে আরও ব্যাপক সংখ্যক যাবে। আমি যে সংখ্যাটা বলেছিলাম সেটা রিচ করতে পারে কিনা একটু পরে সেটা ব্যাখ্যা করছি, কিন্তু এখনও অবধি যা গেছে বাদ তাতে প্রত্যেকটা বিধানসভায় গড়ে 19,000 করে ভোট কিন্তু কাটা যাচ্ছে। এবং আপনাদের যে সুখবরটা বলছি সেটা হচ্ছে 2024 যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে 92টা বিধানসভা যেখানে বিজেপি লিড করছে, আর 15,000-এর কম মার্জিনে হেরেছে। 19,000 করে বাদ গেছে, তো 15,000-এর কম মার্জিনে হেরেছে এমন বিধানসভার সংখ্যা প্রায় 80। অর্থাৎ এই 92 প্লাস 80 যদি হয় 172টা আসন, সেগুলো কিন্তু দিদিমণির দলের জন্য ইতিমধ্যেই নড়বড় করতে শুরু করে দিয়েছে। এই যে 19,000 করে মৃত ভোটার, ফেক ভোটার, ডুপ্লিকেট ভোটার বাদ হয়ে যাচ্ছে, খেলা কিন্তু সেইখানে মারাত্মক হতে চলেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের এখানে বলি, বিজেপি যে আসনগুলোতে লিড করছিল 2024 লোকসভা নির্বাচনে, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম, আর যেগুলোতে তৃণমূল লিড করছিল সেই আসনগুলোতে বাদ যাওয়া ভোটারের সংখ্যা প্রচুর বেশি। অর্থাৎ একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, ধরুন আলিপুরদুয়ার যেখানে 5টা আসন আছে, 5টা আসনেই বিজেপি লিড করছিল, সেখান থেকে মোটামুটি গড়ে ওই 8,000 9,000 এরকম করে ভোটার বাদ যাচ্ছে প্রতিটা জায়গা থেকে, এবার বিধানসভা থেকে। এবার যদি আপনি চলে আসেন কলকাতা উত্তর, সেখান থেকে গড়ে 50,000 করে এক একটা বিধানসভা থেকে বাদ যাচ্ছে। মানে বুঝতে পারছেন, যেখানে তৃণমূল এগিয়ে সেখানে বাদ যাওয়ার সংখ্যাটা বেশি, যেখানে বিজেপি এগিয়ে সেখানে বাদ যাওয়ার সংখ্যাটা কম। সুতরাং 172 নয়, এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, 200-র কাছাকাছি ইতিমধ্যেই চলে গেছে, যেখানে কিন্তু ব্যাপারটা নড়বড় করতে চলেছে। এবার আর একটা আপনাদের ভালো খবর দেখায়, সেটা হচ্ছে ইলেকশন কমিশন কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। এসআইআর শেষ করতে আরও সময় লাগবে কি, 12 রাজ্যের সিইওর কাছে জানতে চাইল কমিশন কি চায় পশ্চিমবাংলা। দেখুন, একটা স্ট্র্যাটেজি মাঝখানে নেওয়া হয়েছিল এই রাজ্যের শাসক দলের তরফ থেকে, সেটা হচ্ছে বিএলওদের দিয়ে চাপ সৃষ্টি করা, যে আমাদের কাজের প্রচুর চাপ পড়ে যাচ্ছে এবং সেই জন্য আমরা সময়ে কাজটা শেষ করতে পারছি না, সেখানে ভুল ত্রুটি থেকে যাচ্ছে। সে নিয়ে প্রচুর বিপ্লব করানো হলো। এবং এখান থেকে একটা জিনিস যেটা তুলে আনার চেষ্টা করা হচ্ছিল, যে যেহেতু এরকম একটা সময়ের কনস্ট্রেন্ট দেখিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, সুতরাং তাড়াহুড়ো করা হবে এবং সেই জায়গা থেকে ভালো করে চেকিং করা হবে না, সেখান থেকে জাল ভোটটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ওই শেষ 2-3 দিন 4 দিনে প্রচুর পরিমাণ ডেটা আপলোড করা হবে, যেটা অ্যাকচুয়ালি ভুয়ো ভোটটা, জাল ভোটটা, যেটা চেকিংটা হবে না। কিন্তু ইলেকশন কমিশন বলছে, ভাই আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা এসআইআরটা স্বচ্ছভাবে করতে চাই, আর সেই জন্য ইতিমধ্যেই 1 সপ্তাহ করে টাইমলাইন বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রয়োজনে যদি আরও সময় লাগে, বিএলওরা যদি বলছে আমরা এই নতুন করে এডিট করতে হচ্ছে, যেগুলো ভুল করে ফেলেছি সেগুলো ঠিক করার জন্য সময় লাগছে, নে ভাই সময়, তোমাদের যদি মনে হয় আরও সময় লাগবে, আমরা সময় দিতে তৈরি আছি, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু কাজটা সঠিকভাবে হবে। অর্থাৎ এই প্ল্যানটাও কিন্তু ঘাসফুল শিবিরের ফ্লপ করে যাচ্ছে। এবং ইলেকশন কমিশন যে এই কথাটা শুধুমাত্র কথার কথা বলেনি, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। যে 12টি রাজ্যে এসআইআর চলছে তার মধ্যে কেরালা রাজ্য আছে, যেখানে পশ্চিমবঙ্গের সঙ্গেই 2026-এ ভোট হওয়ার কথা আছে। তো সেই কেরালাতে এখন স্থানীয় নির্বাচন চলছে, ফলে সেখানকার যারা বিএলও আছেন তারা বলছেন আমাদের একদিকে নির্বাচনের কাজ, একদিকে এসআইআরের কাজ, আমাদের কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে, আমরা এটা পাচ্ছি না। ফলে সেই জায়গা থেকে পরিষ্কারভাবে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে ভাই তোমরা টাইম নাও, আরও 1 সপ্তাহ টাইমলাইন তোমাদের বাড়িয়ে দিলাম, তোমাদের যেহেতু এক্সট্রা টাইম লাগবে। সেখানে 16ই ডিসেম্বরের বদলে 23শে ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশ হবে। অর্থাৎ যে রাজ্যের যেরকম দরকার সময়
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা দিতে তৈরি আছে। তবে এই পশ্চিমবঙ্গের যে টাইমটা লাগবে সেই টাইম বাড়ানোর ব্যাপারে ডিসিশনটা নেবেন পশ্চিমবঙ্গের যে সিইও আছেন মনোজ কুমার আগরওয়াল, তার সঙ্গে কথা বলা হবে। এর পাশাপাশি সুব্রত গুপ্তর নেতৃত্বে টোটাল 13 জন, সুব্রত গুপ্তকে নিয়ে 13 জনকে বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে, তাদের সঙ্গেও ইলেকশন কমিশন কথা বলবে এবং সেখানে যদি মনে হয় যে ভাই কোনো রকম কোনো চাপ আছে তাহলে কিন্তু টাইমলাইন এক্সটেন্ড হবে। অর্থাৎ ওই দোসরা মেয়ের মধ্যে আমাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যতখানি সময় লাগবে দেবে, স্বচ্ছ তালিকা তৈরি হবে। এবার আর একটা মজার জিনিস ঘটছে, সেটা হচ্ছে এই সুব্রত গুপ্ত সাহেবকে দায়িত্ব দেওয়ার পর তিনি জেলাগুলো ঘুরে 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 দেখছেন তো, এবং সেখানে কিন্তু একাধিক তিনি মজার তথ্য পেয়ে গেছেন। বিশেষ করে যেসব জায়গায় বিরোধীদের বিএলএ দিতে দেওয়া হয়নি, বিএলএ 2 সেখানে নেই, সেখানেই তো লুটপাট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে তিনি বৈঠক করছেন, সেখানে স্থানীয় মানুষের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলছে। বলে 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 যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা বিধানসভাতে 25% বুথ রয়েছে যেখানে মৃত বা স্থানান্তরিত ভোটার অত্যধিক কম। ওই 2208টা বুথ বেরিয়ে গিয়েছিল না, সেখান থেকে এরা ভেবেছিল যে যা আমাদের চালাকিটি ধরা পড়ে গেছে, হু হু করে কমিয়েছে 480, পরের দিনই হয়ে গেল, তারপরের দিন কমে 29, তারপরের দিন কমে 7, ওই সবগুলোকে একটা দুটো করে ঢুকিয়ে দেবো, ব্যাস বাকিটা ম্যানেজ হয়ে যাবে। না, যেখানে অন্যান্য জায়গাকার থেকে কম হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, যে অ্যাভারেজ রেটটা আসছে সেখান থেকে অনেকটা কম হচ্ছে, যেখানে 1টা 2টো 5টা 10টা 20টা 25টা 50টা এরকম যেখানে হচ্ছে, সেইগুলোকে কিন্তু ভালো করে চেক করা হবে। এরকম বুথের সংখ্যা প্রায় 25% যেখানে ভালো করে ছাঁকনি চালানো হবে। এরপর যেটা দেখা যাচ্ছে যে 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, অর্থাৎ সেখানে নিজের নাম তো নেই, নিজের পরিবারের নামও নেই, এরকম প্রায় 20% ভোটার রয়েছেন যারা আইডেন্টিফাই হয়েছে। তাদেরকে ভালো করে খতিয়ে দেখা হবে, যাদের ওই হিয়ারিং পর্বটা হবে বা হিয়ারিংয়ে ডাকাই হবে কিনা সেই সব জায়গাগুলো চলছে। এবং 5% ভোটার রয়েছে, সেই ভোটারটা হয় এরা ম্যাপড হয়নি, না হলে এদেরকে ভুলভাবে ম্যাপ করা হয়েছে। ফলে এইরকম একটা সংখ্যা 5% মতো রয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 40%, মার্ক দ্য নাম্বার, এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, যার সঙ্গে কিন্তু সন্দেহ জড়িয়ে থাকছে। এরা সত্যি সত্যিই জেনুইন ভোটার, নাকি এখানে কোনো ঘাপলাবাজি করা আছে, সেই সমস্ত কিছু কিন্তু যেখানে চেক করা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 40%। এখন পশ্চিমবঙ্গের বর্তমান যে ভোটার সংখ্যা, যে লাস্ট 2025-এর তালিকা বেরিয়েছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে 7,66,00,000। তার 40% নিয়ে যদি ডাউট থাকে, সেই সংখ্যাটা পৌঁছে যাচ্ছে 3 কোটিতে। 3 কোটি ভোটার যাদেরকে নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ থাকছে। এখন একটা স্বাভাবিক হিসেব বলে যে 3 কোটি মানুষকে নিয়ে যদি আমার সন্দেহ থাকে, তাহলে তার মধ্যে কত, 1 কোটি, 1,20,00,000, 1,30,00,000, 1,50,00,000, 1.5 কোটি অবধি বেরোবে, যেগুলো ভালোভাবে হয়েছে। বা আমি ধরে নিলাম আরও ভালো রেজাল্ট বেরিয়েছে, 1,80,00,000, 2 কোটি, তাহলেও তো 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। অর্থাৎ যে দাবিটা শুভেন্দু অধিকারী বলছিলেন, সেই জায়গাটা পৌঁছানোর মতো জায়গায় চলেছে। কিন্তু সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যাদের নিয়ে এরকম সন্দেহ হচ্ছে, যে ডেটা স্ট্যাটিস্টিক্স এখনও অবধি এগোচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে এর 50% অবধি কারেক্ট ভোটার হতে পারে এবং 50% ভোটার কিন্তু জাল ভোটার হতে পারে। ফলে যে নাম্বারটা কয়েকদিন আগে আপনাদের আমি দিয়েছিলাম, যে 1.5 কোটির উপরে না উঠলে কিন্তু এই এসআইআর প্রসেস নিয়ে সন্দেহ থেকে যাবে, এখনও অবধি যা প্রসেস হয়েছে তাতে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু রিচ করার মতো জায়গায় চলে গেছে। এবার যেহেতু এই জায়গাটা হয়েছে এবং এই ডিজিটাইজ পদ্ধতিতে ফর্ম দেওয়া, ফর্ম নেওয়া, এইসব জায়গায় প্রচুর ঘাপলাবাজি হয়েছে, আপাতত 4টে প্রসেসে কিন্তু এটা চেকিং চলবে, যেটা ইআরও, এইআরও এরা এই চেকিংটা করবেন। সেটা হচ্ছে 1 নম্বর ডিএসি বলে যে সফটওয়্যারটা, যেটার কথা কালকেই বলছিলাম, অর্থাৎ ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি। ডুপ্লিকেট যেখানে যেখানে মারা হয়েছে প্রত্যেকটা জায়গায় টাকাটাক এই সফটওয়্যার ধরে নেবে এবং ইআরওকে সেটা দিয়ে কিন্তু পুরোপুরি এটা ধরতে হবে। এরপর সেকেন্ড লেভেল অফ ফিল্টারিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফটো সিমিলার এন্ট্রি। কারোর একজনেরই ছবি ব্যবহার করে একাধিক বুথে নাম তোলার চেষ্টা করা হয়েছে, সেই জায়গাটাও কিন্তু এই পিএসসি সফটওয়্যার যেটা রয়েছে সেইটা দিয়ে চেক করা হবে। 3 নম্বর যে জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আধারের মাধ্যমে যাচাই। যাদের ডেটা নিয়ে সন্দেহ রয়েছে তাদের আধার কার্ড ধরে সেইখান থেকে কিন্তু তথ্য যাচাই করা, সেই জায়গাটা শুরু হচ্ছে। এবং 4 নম্বর খুব ক্রুশিয়াল হতে চলেছে, ডেথ সার্টিফিকেট। এটা নিয়ে ডিটেলসে কাজ করছে এবং যে সেগমেন্টে ধরার চেষ্টা করছে ইলেকশন কমিশন, সেটা যদি সত্যিই করতে পারে, এর যদি কিছুটাও এরা ইমপ্লিমেন্ট করতে পারে,
এই জাল ভোটটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। কোথায় কোথায় এরা নজর রাখছে? এক, রাজ্যের নথিভুক্ত পুর ও পঞ্চায়েত এলাকার নথিভুক্ত মৃত্যু তালিকা, পুরসভা, ওই মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েত যেখানে যেখানে রয়েছে তাদের যে ডেটা রয়েছে রাজ্যেরই ডেটা নেওয়া হবে এবং সেখান থেকে ক্রস ভেরিফাই করা হবে। দুই, বিমা সংস্থা বা ব্যাংকিংয়ের যে ডেথ রেকর্ড সংরক্ষিত করা আছে সেই জায়গাটা চেক করা হচ্ছে। তিন, রাজ্যেরই প্রকল্প, সমব্যথী প্রকল্প বলে না মমতা ব্যানার্জি, জন্ম থেকে মৃত্যু অবধি আমরা আছি, তো সেই সমব্যথী প্রকল্পের রাজ্যের যে ডেটা সেই ডেটা ক্রস চেক করা হচ্ছে। চার, রেশন কার্ড, বহু জায়গায় রেশন কার্ড কিন্তু সাবমিট করে দিয়েছে কেননা ডেথ হয়ে গেছে, সেই জায়গাটা চেক করা হচ্ছে। পাঁচ, বিভিন্ন শ্মশান, কবরস্থান যাদের যেখানে যেটা রয়েছে এখন কিন্তু আধার কার্ড না হলে সেখানে শেষকৃত্য সম্পন্ন করা যায় না, সেখান থেকে ডেটা সংগ্রহ করা হচ্ছে। ছয়, পারিবারিক পেনশনের তথ্য, এই জায়গাটাও কিন্তু ভালো করে চেক করা হচ্ছে, পেনশনের কীভাবে কী হয়েছে সেই জায়গাটা বেরিয়ে আসছে। এবং সব থেকে শেষে যে জায়গাটা করা হচ্ছে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী, যেগুলো নিয়ে সন্দেহ হবে, যেগুলোতে মনে হচ্ছে ঘাবলাবাজি করা হয়েছে, যেখানে ডেটা মিসম্যাচ মনে হচ্ছে, সেটা সাধারণ মানুষ অভিযোগ করুক, রাজনৈতিক দল করুক বা ইলেকশন কমিশন তাদের যে বিভিন্ন সফটওয়্যার আছে তার মাধ্যমে ধরুক, পাড়া প্রতিবেশী থেকে কিন্তু সেগুলোকে ক্রস ভেরিফাই করা হবে সত্যি এক্সিস্ট করে না এক্সিস্ট করে না, এবং সেটা একজন নয় একাধিক জনের সঙ্গে কথা বলে সেই ডেটাটা নেওয়া হবে। এবং এইভাবেই কিন্তু এই তালিকাটাকে পুরোপুরি কিন্তু ক্লিন করা হচ্ছে। এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে অনেকের ক্ষেত্রেই তো তারা ফটো দেননি, অনলাইন এসআইআরই করে থাকুন বা অফলাইনে এসআইআর ফর্ম করে থাকুন, অনেকেই সেখানে ফটো দেননি, তাহলে এই যে ফটো স্ক্যানিংটা করে ডুপ্লিকেটটা ধরা হবে সেটা কিভাবে করা হবে? দেখুন, এখানে যে জায়গাটা করা হচ্ছে, যাদের ছবি মিসিং থাকবে সেখানে বিএলএ বা বিএলও তাদেরকে ওই সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে যেতে হবে, তার ছবিটা তুলতে হবে এবং সেটা যে কোনো ক্যামেরায়, সাধারণ ক্যামেরায় নয়, জিও ট্যাগড ক্যামেরা, অর্থাৎ সেখান থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউড কী রয়েছে সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু ওই ছবিটার সঙ্গে ম্যাপড হবে এবং ম্যাপড হওয়ার পর সেই ছবিটাকে আপলোড করা হবে, তারপর এটা ফটো স্ক্যানিংয়ে নিয়ে আসা হবে। সুতরাং প্রসেস কিন্তু একদমই ইজি নয় এবং সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ভালোভাবে এটাকে জালি ভোটটা করা হবে। অর্থাৎ যারা ভাবছিলেন যে বিএলএ 2 বিরোধীদের দিতে দেওয়া হয়নি, বিএলওরা ওদের হয়ে কাজ করছে, আলটিমেটলি তো সব ফর্মই ফেরত চলে যাচ্ছে, কিভাবে জাল জোট চুরিটা ধরবে? জাল জোট চুরি ধরার জন্য ইলেকশন কমিশন মোটেই এই প্রসেসটার উপর বসেছিল না, তারা বসেছিল এই প্রসেসটাকে শেষ হোক, এখানে যারা জেনুইন ভোটার তাদের নামগুলো চলে আসুক, এবার ডুপ্লিকেট যেটা ধরা সেটা ধরার জন্য যা করার তার সমস্ত আটঘাট বেঁধেই তারা নেমেছে। এবার এর মাঝখানে আরও মুশকিলে দিদিমণির দল পড়ে গেছে, কেননা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু কার্যত হাত তুলে নিয়েছে। আরও 30,000 জনকে নিয়োগ করাই যায়, বিএলওদের মৃত্যুতে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দায়ী করলো সুপ্রিম কোর্ট। বিভিন্ন দল যারা দিদিমণির সঙ্গী সাথী রয়েছে, নিন্ডি জোটের পিন্ডি সঙ্গীরা, তারা কিন্তু লাফালাফি করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে তাদের আবেদন ছিল এই এসআইআর প্রসেস এত চাপ দিয়ে ইলেকশন কমিশন করাচ্ছে, তার ফলে কেউ আত্মহত্যা করছেন, কেউ এমনি চাপে পড়ে মারা যাচ্ছেন, এইভাবে তো কাজ হতে পারে না, একে 2 বছর টাইম দেওয়া হোক, ভালো করে হোক, তার মাঝখানে ভোটগুলো হয়ে যাক, ভোটগুলো আমরা যেভাবে এইসব মৃত ভোটার এইসব নিয়ে আমরা জিতে যাই, তারপর ঠিকঠাকভাবে করা যাবে। তো মহামান্য সুপ্রিম কোর্টে যেটা অবজারভেশন হচ্ছে যে ভাই কতজন তোমরা বিএলও করেছো, যদি 10,000 করে থাকো সেই জায়গায় 30,000 করা যেতে পারে, আরও তো সরকারি কর্মচারী আছে, এরকম তো নয় এই কজনই শুধুমাত্র সরকারি কর্মচারী, সুতরাং সংখ্যা বাড়িয়ে দাও যদি মনে হয় কাজের চাপটা অনেক বেশি। কিন্তু এই সব সুপ্রিম কোর্ট বলে দেবে, একটা রায় দিয়ে দেবে যে নির্বাচন কমিশন দায়ী এবং তার জন্য এই প্রসেসটা ঘেঁটে যাবে, না, আমরা ভারতের সংবিধান অনুযায়ী তার মধ্যে ঢুকতে পারি না, এখানে তোমরা রিসোর্স বাড়াও যদি মনে হয় কাজের চাপ বেড়েছে, এর বাইরে আর কোনো সলিউশন দেবো না। অর্থাৎ বারবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যে কোনো ছোটো ছোটো বিষয়ে গিয়ে কান্নাকাটি করা হবে এবং প্রসেসটাকে যে করে আটকানো হবে, সুপ্রিম কোর্ট কিন্তু হাত তুলে দিচ্ছে, সেই জায়গাটাই হবে না। আর এর পাশাপাশি যেটা ইলেকশন কমিশন করেছে, তারা কিন্তু ভয়ঙ্কর চাপটা দিয়ে দিয়েছে, আসল জায়গায় খেলে দিয়েছে। একটা বারবার দাবি তোলানো হচ্ছিল না যে বিএলওরা কাজ করছে, তারা টাকা পাচ্ছে না, এখন নির্বাচন কমিশন বলছে তাদের যে টাকাটা দেওয়ার কথা সেই টাকা তারা রিলিজ করে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা 70 কোটি টাকা এখনও দিচ্ছে না, ফলে বিএলওদের পেমেন্ট করা যাচ্ছে না। এই যে বিএলওদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, তাদের মধ্যে কাজ করছি টাকা পাচ্ছি না, এই যে জায়গাটা তৈরি হচ্ছে, তার বড় কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে রাজ্য সরকার। সেই জন্য আজকে ফার্স্ট লেটারের পর সেকেন্ড লেটারও কিন্তু চলে এসেছে। এটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এরপর যেটুকুনি শোনা যাচ্ছে যে থার্ড লেটার হবে এবং তারপরেও যদি পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর সেই টাকাটা রিলিজ না করে,
এরপর কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে চলে যাওয়া হবে এবং মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন যে কথাটা বলবে যে যেরকম প্রত্যেকটা রাজ্যের এই ইলেকশন কমিশনের দপ্তর একটা আলাদা এন্টিটি হয়, তার নিজস্ব অফিস থাকে, নিজস্ব স্টাফ থাকে এবং নিজস্ব আর্থিক বাজেট থাকে, পশ্চিমবঙ্গে সেই জায়গাটা এখানকার রাজ্য সরকার করতে দিচ্ছে না এবং যখন প্রয়োজন আসছে তখন তারা রিসোর্স দিয়েও হেল্প করছে না, টাকা পয়সা রিলিজ করছে না। এইভাবে তো কাজ করা সম্ভব নয়, সংবিধানকে আক্রমণ করা হচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু আমরা আগেই প্রপোজাল পাঠিয়েছিলাম যেগুলো আলাদা এন্টিটি করা হোক এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই চালু করা হোক। অর্থাৎ নির্বাচন কমিশনকে কোথায় চাপে রাখবেন দিদি? আলটিমেটলি নির্বাচন কমিশন যেভাবে খেলতে শুরু করেছেন তাতে দিদির চাপ আরও বাড়ছে, কারণ দিদিমণি খুব ভালো করে বুঝছেন যদি কোনো নিরপেক্ষ জায়গায় ইলেকশন কমিশনের অফিসটা চলে যায়, যদি তাদের জন্য সেপারেট বাজেট হয়ে যায়, যদি সেখানে নিজেদের ক্যাডার ঢোকানো না যায়, গোঁজা বিল করা না যায়, 26-এ বিসর্জন নিশ্চিত হয়ে যাচ্ছে। ফলে যারা আতঙ্কিত হচ্ছিলেন যে এসআইআর প্রসেসটা হচ্ছে না বোধহয়, এই আপডেট কিন্তু বলে দিচ্ছে যে না, সেখানে কিন্তু খেলাটা ঠিকঠাকভাবেই হচ্ছে এবং যে পর্যায়ে গিয়ে আলটিমেটলি এই সব গুপিবাজিগুলো, এই সব চালবাজিগুলো ধরা হবে বলে আমাদের কাছে ইনপুট ছিল, অ্যাটলিস্ট সেই জায়গায় গিয়ে সেই স্টেপগুলো হচ্ছে। কি বলবেন এসআইআর প্রসেসের এই আপডেট নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।